প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি বক্ষব্যাধির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং সমাধান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে। আজকেও আমরা কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে যা একটু অবহেলিত, যে বিষয় নিয়ে কথা কম হয় কিন্তু রোগী অনেক পাওয়া যায়, তা হচ্ছে ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ। এই রোগে আক্রান্ত হয় একটা বড় অংশের মানুষ যাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত, এবং এই রোগীদের কি করতে হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তাই আমরা রেখেছি ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ, কারণ এবং করণীয়। এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার রহমতুল বারী, সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি এবং মেডিসিন বিভাগ, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার তানভীর কামাল ফাহিম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের দুজনকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা আজকে কথা বলতে যাচ্ছি ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ নিয়ে। এই যে শুকিয়ে যাওয়া রোগটি, সে ব্যাপারে অধ্যাপক ডাক্তার রহমতুল বারী আপনার কাছে প্রথমে জানতে চাই। সাধারণ মানুষ একরকম বুঝে, চিকিৎসকরা বলে একরকম, তো এই বিষয়টি দুইভাবে একটু জানতে চাই, আসলে এই রোগটি কি? আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার একটা প্রসঙ্গের উপস্থাপনা করেছেন। প্রথমে একটু বলি, ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ, এই কথাটার মধ্যে আমার একটু দ্বন্দ্ব লাগে। শুকিয়ে যাওয়া মানে ড্রাই হয়ে যাওয়া, ব্যাপারটা কি তা হচ্ছে? ব্যাপারটা এরকম না। এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা আইএলডি বলি, যেটা বিভিন্ন ধরনের আছে, অনেক রকম। যেমন ডিপিএলডি হতে পারে, প্রগ্রেসিভ লাং ডিজিজ হতে পারে, অনেক কিছুই হতে পারে। এবং এটা প্রধানত কিন্তু দুটা কম্পোনেন্ট আমরা ভাগ করি। একটা হলো যার কারণ আমরা খুঁজে পাইনি, যেটাকে আমরা বলতে পারি ইডিওপ্যাথিক কিংবা প্রাইমারি। আর একটা সেকেন্ডারি, যেখানে কারণগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই দুটা ক্ষেত্রেই হতে পারে। তো এখানে জিনিসটা কি হয়, আমরা জানি আমাদের বায়ুথলি বা অ্যালভিওলাই যেটাকে বলি, সেখানে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। বায়ুথলির বাইরে কি থাকে? ইন্টারস্টিশিয়াম থাকে, যেখানে ব্লাড ভেসেলসগুলো থাকে। ওইখান থেকে অক্সিজেন, বায়ুথলির থেকে রক্তে অক্সিজেন যায় এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে বায়ুথলিতে। তো এই জায়গাটা যখন স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, শুকিয়ে যায় যদি বলতে পারেন, তো সেক্ষেত্রে এটা হতে পারে না। বিভিন্ন কারণে এটা হতে পারে। তার মধ্যে কিছু কারণ আমি খুঁজে পাই না, কিছু কিছু কারণ এগুলো হতে পারে। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে। কন্টিনিউয়াস যদি লাংসে ইনফেকশন হয়, সেখানে আমরা স্টিফনেস হতে পারে। আমরা কোথাও যদি দেখি, বাইরেই দেখি, স্কিনে কোথাও কেটে গেলে সে সেরে যায়, কিন্তু স্কারিং হয়, ফাইব্রোসিস হয়, কুঁচকে যাচ্ছে। তো লাংসের ভেতরেও এই সমস্যাগুলো হতে পারে। সেগুলোই মূলত সমবেতভাবে আমরা বলতে পারি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং শুকিয়ে যাওয়া রোগ। জি, আপনি খুব চমৎকারভাবে বলেছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যে কি কি কারণে হতে পারে এবং বিষয়টি আসলে কি। আমি চলে যাচ্ছি ডাক্তার তানভীর কামাল আপনার কাছে। এই যে কারণগুলো শুনছিলাম, কারণগুলোর মধ্যে বলা হয় অজানা কারণও আছে, জানা কারণ আছে। অজানা কারণ বেশি নাকি জানা কারণ বেশি? আমরা যদি শুকিয়ে যাওয়া রোগের কারণগুলো চিন্তা করি, এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বড় একটি অংশ দখল করেছে যক্ষা। আচ্ছা, এরপরে যেটা আসছে ব্রঙ্কিটিসিস বা এইজিত, যেটা হচ্ছে পূর্বে যক্ষা হয়েছে বা বারবার ইনফেকশনের কারণে ফুসফুসে পার্মানেন্ট ক্ষত, বা আরও একটি কারণ হচ্ছে আপনার বাত রোগ বা অটো ইমিউন রোগ। এই সকল কারণে ফুসফুস শুকিয়ে গেছে। তো জানা কারণ একটা, অজানা কিছু কারণ আছে যেগুলো আসলে আমরা অনেক সময় বের করতে পারি না। যেমন আমরা যেটাকে বলি ডিপিএলডির মধ্যে আইএলডি, ইডিওপ্যাথিক আর কি, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। তো এটি একটি অ্যাডভান্সড একটা রোগ। এই রোগের আসলে তেমন কোনো চিকিৎসা নাই। এটার কারণ আসলে বলা যায় না কি কারণে হয়। এবং আরও কিছু ধরনের এরকম ডিপিএলডি রোগ আছে যেটার আসলে আমরা বলতে পারি না এটা আসলে কোন ধরনের, এটা কোন ভ্যারাইটির মধ্যে পড়ে। তো জানা অজানা দুটোই আছে। তো আমি বলবো জানার ক্যাটাগরিটা বেশি, কিন্তু আসলে যখন অজানা ক্যাটাগরি আসে তখন আসলে আমাদের অনেক সময় অসহায় হয়ে যেতে অনুভব হতে হয়। জি, ধন্যবাদ ডাক্তার তানভীর কামাল ফাহিম। এই যে কথাগুলো আপনি বলেছেন, সেই প্রেক্ষিতে অধ্যাপক ডাক্তার রহমতুল বারী আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে তাতে ফুসফুস শুকিয়ে যাচ্ছে, তার সাথে ইদানিং আমরা একটি কথা শুনতে পাই যে ধুলাবালিরও একটা সম্পর্ক আছে। ব্যাপারটি কি সত্য কিনা? অবশ্যই সম্পর্ক আছে। যেটা ওই যে স্টোন ক্রাশিং এগুলো বলো, তাতে কি হচ্ছে, সিলিকা বা এই সমস্যাগুলো তো আমাদের লাংসের ভেতরে সমস্যা করছে। এছাড়া আরেকটা সমস্যা ছিল, ইদানিং কমে গেছে, সেটা অ্যাসবেস্টোসিস। এটা ইদানিং কমে গেছে, কিন্তু সিলিকোসিস আমাদের এখন প্রচুর পরিমাণে এখনও আছে। ইভেন জুট ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সমস্যা আছে, কটন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সমস্যা আছে। এগুলো সবগুলো থেকে এই সমস্যাগুলো হতে পারে।
আচ্ছা, সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা সাধারণত দেখতে পাই আমরা? লাং শুকিয়ে যাওয়া, ইন্টারস্টিশিয়ামটা ড্রাই আপ হয়ে যায়, তখন শ্বাস নিতে লাং স্টিফ হয়ে যায়। রেস্ট্রিকটিভ লাং ডিজ, আমরা অ্যাজমা সিওপিডির ক্ষেত্রে দেখি অবস্ট্রাকটিভ লাং ডিজ, মানে শ্বাস ফেলতে পারছে না, ফুসফুস থেকে বাতাসটা বের করতে পারছে না। কিন্তু এক্ষেত্রে বাতাস নিতেও বাধা পাচ্ছে এবং লাংটা স্টিফ হয়ে যাচ্ছে। জি, লাংটা স্টিফ হয়ে যাচ্ছে। তো এই যে এই ধরনের রোগী যারা রয়েছে, এদের মধ্যে তো আপনি বলছেন যে বিভিন্ন ধরনের যারা কাজের সাথে সম্পৃক্ত তাদের বেশি হচ্ছে, আবার কৃষকদের ক্ষেত্রে একটা ঝুঁকির কথা শোনা যায়, তাদের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি আছে? তাদের ক্ষেত্রেও ওই একই রকম, যেমন কৃষিকাজ যেখানে করছি আমরা, সেক্ষেত্রে কি হচ্ছে, ফসল যেগুলোই করছি ওখান থেকে ফাইবার আসছে, এটা ইনহেল করছি, ভেতরে যাচ্ছে, তার মধ্যে কিছু টক্সিক ম্যাটেরিয়ালও হতে পারে, সেগুলো আমাদের জন্য সবাই সেন্সিটিভ, যারা সেন্সিটিভ থাকবে তাদের সমস্যাগুলো হবে, এগুলো হতে পারে। ধন্যবাদ। ডাক্তার তানভীর কামাল, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ফুসফুস শুকিয়ে যাওয়া রোগটি হচ্ছে, এই রোগটি তো নিশ্চয়ই কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো সাধারণত কি কি হতে পারে? এগুলি কি অন্যান্য যে শ্বাসনালীর রোগ আছে তার সাথে কোনো রকম সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করছেন। তো স্যারের কথা প্রসঙ্গে আমি বলি, আপনাকে বলি যে এই যে ফার্মিং কৃষকদের হচ্ছে, কলকারখানা, এটাতে কি হচ্ছে যে ধরেন যে বালু পাথর ভাঙছে একজন মানুষ, অথবা ইট ভাটাতে কাজ করছে, তো এগুলো হয় কি খুব ক্ষুদ্র 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 কণা, হ্যাঁ, যেমন মনে করেন এই যে শিল পাটার কাজ করছে, তারপর হচ্ছে টাইলসের কথা আমরা শুনতে পাই, স্প্রে করছে, রঙের স্প্রে করছে, তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আমাদের নাকের ভিতর দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে। এখন আমাদের নাকের একটা ক্ষমতা আছে যে বাহিরের যে টক্সিক ম্যাটেরিয়ালকে আটকে দেওয়ার, এই কণাগুলো এত সূক্ষ্ম যে ছোট ছোট তুলার কণা, তারপরে হচ্ছে হেভি মেটাল ইন্ডাস্ট্রি, লোহা, অ্যাসবেস্টোসিস, তারপর হচ্ছে সিলিকা, বালু, এগুলো এত সূক্ষ্ম আমাদের নাকটা এটা আটকাতে পারে না, ফলে এটা ফুসফুসের ভিতরে চলে যায়, গিয়ে ফুসফুসের বায়ুথলির পর্দায় জমা হয়ে কি হয়, ওই জায়গাটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, মোটা হওয়ার ফলে সে আর গ্যাস এক্সচেঞ্জ করতে পারে না, ফলে আমরা কি বলি শুকিয়ে যাচ্ছে, মানে এটা আস্তে আস্তে মানে জড়ো হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছে না। এখন কি কি সমস্যা দেখা দেয়? এখন এটা একটা ভালো প্রশ্ন। সকল প্রকার কাশি, শ্বাসকষ্ট, সেটা যেটা স্যার বলল রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যেমন হাঁপানি বা অ্যাজমা, লক্ষণ প্রায় মোটামুটি একই রকম। আচ্ছা, দীর্ঘদিন ধরে কাশি সাধারণত ভালো হচ্ছে না, এই ধরনের রোগীরা সাধারণত ফার্মেসিতে যায়, অ্যান্টিবায়োটিক খায়, বিভিন্ন ওষুধ খায়, কাশি ভালো হচ্ছে না, এবং কাশিটা অনেকটা এরকম, কাজ করলে শ্বাসকষ্ট বাড়ে, অর্থাৎ আপনি বসে আছেন তেমন কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, আপনি হেঁটে বাজারে যাচ্ছেন, আপনি সিঁড়িতে 2 তলা উঠছেন, আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, কাশি শুরু হচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা কাশি, শ্বাসকষ্ট। কফ বা শ্লেষ্মা কারো থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। অনেক সময় অ্যাডভান্সড ক্ষেত্রে কি হয়, রোগীর অক্সিজেনের মাত্রা কমে যায়, হাতের এই দিক দিয়ে ফুলে যায়, যাকে আমরা ক্লাবিং বলি, রোগী অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো লক্ষণগুলো মোটামুটি সবারই এক ধরনের, কাশি, শ্বাসকষ্ট, কফ, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, বুকে চাপ ধরা, দীর্ঘদিন ধরে চলে আসছে, সাধারণত অনেক রোগী ইনহেলার নেয়, অ্যান্টিবায়োটিক নেয়, ভালো হচ্ছে না, এবং সাথে তার একটা হিস্ট্রি থাকে যে কলকারখানায় কাজ করছে, ইটভাটা, মাটি কাটা, বা তার একটা বাত রোগ আছে, এই ধরনের হিস্ট্রি সাধারণত রোগীর সাথে কথা বলে পাওয়া যায়। জি, ধন্যবাদ। আমরা বিভিন্ন কারণগুলো শুনছিলাম। অধ্যাপক ডাক্তার রহমতুল বারী, এই যে কারণগুলো শুনছি, কারণগুলো তো হচ্ছে, এবং একটু বলা যায় যে বিভিন্ন ধরনের কারণ আছে এবং তার কারণে এই লক্ষণগুলো আসছে। সেই লক্ষণ থেকেই যখন এই ধরনের লক্ষণ প্রকাশিত হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কাশি। এই কাশির ক্ষেত্রে কারো ক্ষেত্রে কফ আসছে, কারো ক্ষেত্রে কফ আসছে না। এই পার্থক্য থেকে কি কোনো রোগ আলাদা করা সম্ভব কিনা? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টিভ কাফ, যেটা বলছি কাশি, কফ বেরোচ্ছে, কফ তৈরি হচ্ছে বলেই বের হচ্ছে, কফ তৈরি হলে বের হবে না। আর কিছু কিছু কফ তৈরি হচ্ছে না, সেটা শুধু শ্বাসযন্ত্রের উপর চাপ তৈরি করছে, এছাড়া কিছু না। এটাই যেমন আইএলডি রোগীদের ক্ষেত্রে আমরা একটু শুনতে পাই যে তাদের কাশিটা থাকছে কিন্তু কফ বেরোচ্ছে না, ড্রাই কফ। আবার ব্রঙ্কিয়াইটিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কফ বের হয়, ফাউল স্মেলিং কফও থাকতে পারে প্রচুর পরিমাণে। জি, তো এই ব্রঙ্কিকটিসিস একটু জানতে চাই। ব্রঙ্কিকটিসিস রোগটি, এটিও শুনছি যে এটিতেও ফুসফুস শুকিয়ে যায়,
তো এই আইএলডির কথা যেমন শুনছিলাম, ব্রঙ্কিটিসিস কথা শুনছিলাম, দুটি ক্ষেত্রে একই রকম লক্ষণ, কিন্তু কারণের মধ্যে কি কোনো ভিন্নতা আছে কিনা? ব্রঙ্কিটিসিস জিনিসটা কি? ব্রঙ্কিটিসিস মানে হলো শ্বাসনালীর দেয়ালগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে এটা ফুলে উঠছে। আমরা যেমন একটা যদি বেলুনের কথা ধরি, একটা বেলুনের একটা জায়গায় একটু দুর্বল হয়ে গেলে জায়গায় দেখা যাচ্ছে একটা বাম্পের মতো হয়ে যাও, উঁচু হয়ে যাচ্ছে। শ্বাসনালী তো এটা হয়ে যাচ্ছে, তাতে হচ্ছে কি স্টিম অ্যান্ড ফ্লো যে বাতাসের সেটা হ্যাম্পার হচ্ছে, ওই জায়গাটায় কফ জমে যায়, ওই জায়গাটায় কফ জমে যায়। এই জন্য ওই কফটাই যখন কাফ আউট করি প্রচুর পরিমাণে হচ্ছে, এবং যে ব্যাকটেরিয়াল সোর্স গন্ধ হতে ফাউল স্মেলিং। এছাড়া আরেকটা ভয় থাকে, এর নিচেই থাকে ব্লাড ভেসেলস। যদি ব্লাড ভেসেল পর্যন্ত ইরোড হয় তাহলে পরে প্রচুর ব্লিডিংও হতে পারে ব্রঙ্কিটিসিসে। তা ব্রঙ্কিটিসিসে আমাদের দেশে ডক্টর তানভীর বলেছেন আমাদের কিন্তু যক্ষা প্রবণ দেশ। টিবি বা যক্ষা যেটাই বলি, পোস্ট টিউবারকুলার ব্রঙ্কিটিসিস ইজ ভেরি কমন। আচ্ছা, যক্ষায় কিন্তু আজকাল, আগে ছিল যার হয় যক্ষা তার নেই রক্ষা, কিন্তু এখন তো তা না। যক্ষার চিকিৎসা আছে, ভালো চিকিৎসাই আছে, যদি আমরা শুরুতেই রোগটা ধরতে পারি এবং যথাযথভাবে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা রোগ নির্ণয় করতে সময় ডাক্তারের কাছে যাচ্ছি দেরিতে, যে কোনো রোগ নির্ণয় হচ্ছে দেরিতে, ততদিনে ফুসফুসে অনেক স্কারিং হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। তো তখন এই ব্রঙ্কিটিসিস বা এই ধরনের সমস্যা, আইএলডি, এগুলো সমস্যা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? যত দ্রুত ডায়াগনোসিস করা সম্ভব, তত দ্রুতই চিকিৎসা যাওয়া সম্ভব, ততই তার কমপ্লিকেশনগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ নিয়ে। ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারণ শুনছিলাম এবং দেখছিলাম লক্ষণগুলো সবগুলোর ক্ষেত্রে মোটামুটি একই রকম। এই যে বিভিন্ন ধরনের কারণ আছে, সেই কারণগুলো কিভাবে বুঝতে হবে যে এটি এই কারণে হয়েছে নাকি এই কারণে হয়েছে, সে ব্যাপারে একটু ডাক্তার তানভীর কামাল আপনার কাছ থেকে জানতে চাই। আমরা বুঝি সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো যেমন প্রথমে তো রোগীর আমরা হিস্ট্রি পুরোটা নিই, যে কতদিন ধরে সমস্যা, কি কাশি, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, শীতকালে ধুলাবালিতে বাড়ে কিনা, ধূমপান করেন কিনা। সেক্ষেত্রে আমরা রোগীর একটি হিস্ট্রি নেই যে ভাই আপনার কখনো কি যক্ষা হয়েছিল, যক্ষা হলে আপনি কি 6 মাস ওষুধ সম্পূর্ণ করেছেন। আমরা এই ধরনের হিস্ট্রি নেই, প্লাস কিছু হিস্ট্রি নেই যে আপনি কি করেন। যে কৃষক হলে বলে দেয় সে কৃষক, সে কি ধরনের কৃষি কাজ করেন আপনি, আপনি কি যে তুলা এই ধরনের ইয়াতে করেন, আখ এই ধরনের, বা আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে তাহলে আপনি কি হেভি মেটাল ইন্ডাস্ট্রি, লোহা, লেদ এই ধরনের, বা গার্মেন্টসে কোনো কাজ করেন কিনা, বা ইট ভাঙা, পাথর ভাঙা এগুলোতে ইয়া করেন কিনা। তো এর মাধ্যমে আমরা প্রথমে একটা আইডিয়া করে নিই যে একটা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা করে নিই। তারপর আমরা পরীক্ষা করি। পরীক্ষাতে আমরা সবার আগে যেটা করি একটা বুকের এক্সরে। জি, বুকের এক্সরেতে করলে কিন্তু আমাদের মোটামুটি মানে একটা আইডিয়া হয়ে যায় যেটা কোন দিকে যাচ্ছে। যেমন ব্রঙ্কিটিসিসের যদি বলা হয় প্রথম পর্যায়ে একদম নর্মাল থাকে, কিন্তু আসলে প্রথম পর্যায়ে তো রোগী আমাদের কাছে কম আসে, তারা যখন আসলে অনেক অ্যাডভান্সড হয়ে যায়। তো এটা দেখলে আসলে সাধারণত বোঝা যায়। বা ফাইব্রোসিস, ব্রঙ্কিটিসিস মোটামুটি বোঝা যায়। বা অনেক ধরনের যে অজানা ডিপিল্ডি আপনি যেটা বলে, যেটা কারণ জানা যায় না, কিছু অ্যাডভান্সড ধরনের ডিপিল্ডি বা যার বাত রোগ আছে, সেই ক্ষেত্রে সাধারণত বুকের এক্সরের সাথে সাধারণত আমাদের সিটি স্ক্যান এটা প্রয়োজন হয়। পাশাপাশি আমরা কফ পরীক্ষা করি। যার একবার যক্ষা হয়েছে তার জীবনে আবার যক্ষার সম্ভাবনা অনেক বেশি, তাই তা আমরা যক্ষার পরীক্ষাটা করি। আমরা কফের একটা কালচার করি যে কি জীবাণু আছে। এর পাশাপাশি আমরা যদি মনে করি তার শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, আমরা স্পাইরোমেট্রি করতে পারি। পাশাপাশি আরেকটা পরীক্ষা আছে যেটাকে আমরা অজানা ধরনের ডিপিএলডি, প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটাকে আমরা বলি লাং ভলিউম অ্যান্ড ডিএলসিও। তো এটা আসলে সব জায়গায় হয় না, এটা ঢাকা শহরের নির্দিষ্ট বেশ কিছু জায়গায় হয়, যেখানে আসলে অজানা ডিপিএলডি বা বাতরোগজনিত ডিপিএলডি এই রোগটিকে কনফার্ম করে। তো সাধারণত আমি যে সকল পরীক্ষা বললাম, বুকের এক্সরে, সিটি স্ক্যান, কফের পরীক্ষা, যক্ষার পরীক্ষা, স্পাইরোমেট্রি পরীক্ষা, ফুসফুসের ভলিউম এবং ডিএলসিও পরীক্ষা, এই রোগ পরীক্ষাগুলোর মাধ্যমেই আমরা ফুসফুসের শুকিয়ে যাওয়া রোগটা নির্ণয় করে থাকি। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার রহমতের বাড়ি, এই যে আমরা যক্ষার কথা শুনছিলাম, যক্ষা থেকে ব্রঙ্কিটিসিস জাতীয় রোগগুলো হচ্ছে, আমাদের কাছে অনেক রোগী এমনও আসে যাদের ক্ষেত্রে যক্ষা হয়েছে এবং পরবর্তীতে তারা আবার মনে করে যে তাদের যক্ষা হয়েছে কারণ তাদের যে উপসর্গগুলো একই রকম থাকে।
কিন্তু বিশেষজ্ঞের কাছে যখন যায় তারা বলে যে না এটি আর যক্ষা নয়, কিন্তু এর মধ্যে দেখা যায় যে তারা কয়েকবারই যক্ষার ওষুধ খেয়ে ফেলেছে। এই ব্যাপারটা নিয়ে আপনার কথা একটু শুনতে চাই যে কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? আমি নিজেই পেয়েছি এরকম যে 2বার 3বার 4বার ধরে যক্ষার ওষুধ খাচ্ছে, কিন্তু হয়তো প্রথমবার তার যক্ষা হয়তো ছিল এবং তার চিকিৎসাও হয়তো হয়েছে, কখনো কখনো পুরো চিকিৎসা কমপ্লিট করেনি বা করলেও বা হাফ ডান রয়েছে কখনো, কিন্তু এই কমপ্লিকেশনগুলো রয়ে গেছে। তার মধ্যে ব্রঙ্কিয়েক্টাসিস একটা। তো এই কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর হচ্ছে, তো রোগী ভাবছে আমার মনে হয় আবার যক্ষা হচ্ছে, যক্ষার চিকিৎসা আবার পাচ্ছে। কিন্তু এটা যদি একটু ডিপলি করা হয়, হিস্ট্রিটা নেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন বুকের এক্সরের কথা বলা হলো, HRCT করা হয়। HRCT সবসময় সব জায়গায় করতে পারি না, আমরা জানি পয়সা একটা ব্যাপার, দ্বিতীয়ত সব জায়গায় সুবিধাটাও নাই, গ্রাম পর্যায়ে নাই। তো সেক্ষেত্রে আমরা কারণটা খুঁজে বের করতে পারি, অন্তত যক্ষা কিনা সেটাও পরীক্ষা করা আজকাল সহজ হয়ে গেছে। আমাদের জিনএক্সপার্ট একটা অ্যাডভান্স পরীক্ষা, যেটা এখন কিন্তু অনেক দূর পর্যন্ত একেবারে একদম প্রায় সব উপজেলায় পর্যায়ে পর্যন্ত চলে গেছে। সেটা করে আমরা দেখতে পারি। কাজে একটা যক্ষার চিকিৎসা নতুন করে দেওয়ার আগে, যে আগে যক্ষার চিকিৎসা পেয়েছে আবারও তাকে যক্ষার চিকিৎসা দেওয়ার আগে আমার মনে হয় কনফার্ম করে নেওয়াটা ভালো কেন হচ্ছে। জি অবশ্যই। ডক্টর তানভীর, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এই ধরনের রোগী যারা আসে তাদের ক্ষেত্রে ফুসফুসের রোগ হচ্ছে এবং সেই রোগটি নিয়ে তাদের অনেক দিন থাকতে হচ্ছে, কথা থাকে যে রোগটি কি ঔষধপত্র গ্রহণ করলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে কিনা, সেই ব্যাপারে আপনার মন্তব্য কি? সুন্দর একটি প্রশ্ন। আসলে মানুষ চায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, কিন্তু আসলে যদি শুকিয়ে যাওয়া রোগগুলোর টাইপের কথা চিন্তা করি, যেমন যক্ষা থেকে যেটা হয় ব্রঙ্কিয়েক্টাসিস, যদি ব্রঙ্কিয়েক্টাসিসের কথাটা বলি তাহলে ব্রঙ্কিয়েক্টাসিস আসলে কি, এখানে আসলে কিছু ফুসফুসে বল তৈরি হয়। এই বলটা আসলে কখনো ভালো হবে না, বলগুলো থেকে যাবে। তা আমরা কি করতে পারি, এই বলগুলোর ভিতরে যেন ইনফেকশন না হয় সেটা দূর করতে পারি, রোগীর জন্য শ্বাসকষ্ট না হয় দূর করতে পারি। হ্যাঁ, ওষুধের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক, ইনহেলার, কিছু জীবন ব্যবস্থা, কিছু শ্বাসের ব্যায়াম, টিকা। রোগী যদি এই ধরনের নিয়মকানুন মেনে চলে, ওষুধ নিয়মিত নেয়, সে একজন সম্পূর্ণ 100% সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। আচ্ছা, ব্রঙ্কিয়েক্টাসিস তার কিছু রিস্ক থেকে যায়, ঠান্ডা কাশি থাকলে তার কাশি শ্বাসকষ্ট বাড়তে পারে, তখন সে ডাক্তারের পরামর্শ নিবে, ওষুধগুলো কন্টিনিউ করবে, সে নিয়ম মেনে চললে সে ইনশাল্লাহ সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। এখন হচ্ছে আমরা যেটা যদি আমরা বলি যে কলকারখানায় কাজ করা, যেমন আমি বলেছি ইট ভাটা, পাথর ভাঙা, শিলপাটা, অ্যাসবেস্টোসিস, লোহার কারখানা, তারপর হচ্ছে কটন ইন্ডাস্ট্রিজ, এগুলোতে কতটুকু ডেভেলপ করছে এটা আসলে সেটার উপর নির্ভর করে। যেমন একটা মানুষ 50-60 বছর ধরে কটন কারখানায় কাজ করে, তুলা ইন্ডাস্ট্রিতে, তার যতটুকু ডেভেলপ করছে একটা লোক 5 বছর ধরে কাজ করে, তার তো সে সমান হবে না। তো সবার আগে আমরা বলবো যে আপনি সোর্স থেকে সরে যান। দীর্ঘদিন ধরে শিল্পাটার কাজ করছেন বলে আপনার ফুসফুস শুকায় যাচ্ছে, আপনি আপনার পেশাটা পরিবর্তন করুন, আপনি এখান থেকে দূরে সরে যান সবার আগে। দ্বিতীয়ত হচ্ছে তারপরে এটা চিকিৎসা। তো প্রাথমিক অবস্থায় যখন রোগী এই অ্যাডভাইসগুলো ফলো করে, সে সোর্স থেকে সরে যায়, সে চিকিৎসা নেয়, ইনহেলার নিক, অ্যান্টিবায়োটিক নিক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেয়, তাহলে কিন্তু একদম পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় যখন 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে যায় বা ফুসফুসে পার্মানেন্ট ক্ষত হয়, তখন কিন্তু অনেক সময় এটা একেবারে ভালো হয় না। জি, বাতরোগ থেকে সাধারণত যে ইয়াগুলো হয় ফুসফুসের, সাধারণত এগুলো ভালো হয় না, এগুলো ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়। বা কিছু অজানা আমরা যেগুলো বলেছি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এটার বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা বলি প্রায় 200 ধরনের টাইপ আছে। তো এগুলোর মধ্যে কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা ভালো হয় না, আস্তে আস্তে খারাপ হয়, আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ওষুধ দিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এটা আসলে নির্ভর করে সে কোন ভ্যারাইটিতে আক্রান্ত এটার উপরে। সো আমরা বলতে পারি না নাটশেল, কিছু ভালো হয়, কিছু খারাপও হয়। তো ভালো খারাপ হওয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি রোগী কতটুকু ভালো আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, স্বাভাবিক জীবন যাপন করতে পারছে, এটা বেশি ইম্পর্টেন্ট। জি অবশ্যই, নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে এখানে মূল যে চিন্তাটি সেটি। অতঃপর ডাক্তার রহমতের বাড়ি, আমরা বিভিন্ন কারণের কথা শুনছিলাম, কিন্তু আমাদের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা একটি কথা ইদানিং বলেন, তা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পোষা প্রাণী যা আছে সেগুলো থেকেও নাকি এক ধরনের ফুসফুসের রোগ হয়। সেটি কি ডিপিএলডি বা এই যে ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ এগুলো কি করতে পারে কিনা? অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। পেটসের যে ফাইবার্সগুলো আছে সেগুলো একই ধরনের সমস্যাই তৈরি করতে পারে।
এটা তো সেন্সিটিভ, আমাদের লাং যদি সেন্সিটিভ বা সংবেদনশীল হয় তাহলে এখান থেকে সমস্যা হবে। ইদানিং আমাদের পেটস, বিশেষ করে বিড়াল নিয়ে অনেক পরিবারে বিড়াল, কুকুর বা অন্যান্য নিয়ে হয়, এ থেকে এটা হতে পারে। কাজে এক্ষেত্রে কথা একই, যাদের সমস্যা আছে, ইভেন অ্যাজমার ক্ষেত্রেও এগুলো যাদের সমস্যাটা হচ্ছে তাদের এটাকে অ্যাভয়েড করতে হবে। কবুতরের কথা খুব শুনি। হ্যাঁ, কবুতরের থেকে হয়, জি, কবুতরের থেকে হতে পারে। তো এগুলোর ক্ষেত্রে কি এই ধরনের একই রকম রোগ হচ্ছে নাকি সেই ক্ষেত্রে রোগের ব্যাপারে কোনো পার্থক্য আছে? মোটামুটি কাছাকাছি, মোটামুটি কাছাকাছি। কাছাকাছি। এই প্রসঙ্গে জি। আমি একটু বলতে পারি। জি ডাক্তার এটা খুব সুন্দর এটা রাইজিং একটা কনসার্ন, কারণ বাংলাদেশে আসলে ইয়াং জেনারেশনের মাধ্যমে, স্যার আপনি দেখেছেন কিনা ওদের মধ্যে পশু প্রেম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্রাণীর প্রতি আকর্ষণটা বাড়ছে, রাখছে। বিড়াল বাসায় পালতে খুব পছন্দ করে। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পশু প্রাণীর একটা স্বাস্থ্যের উপর অবশ্যই একটা এফেক্ট আছে। তো শ্বাসের উপরে সবচেয়ে বেশি এফেক্ট আছে যা কবুতর, শুধু কবুতর না, কবুতর জাতীয় এর মধ্যে সবচেয়ে যেটা ওর্স্ট, এটাকে বলা যাচ্ছে লাভ বার্ড। আচ্ছা, লাভ বার্ড আর কি, নামটা যতটা লাভলি আসলে ততটা লাভলি না। লাভ বার্ড, বিশেষ করে অনেক গবেষণায় দেখা গেছে যে লাভ বার্ড থাকলে শ্বাসকষ্টটা অনেক বেশি বাড়ে। এগুলো আসলে ওনাদের পাখা বা পায়খানা এদের মাধ্যমে বিভিন্ন অ্যালার্জিক ড্রপিংস থাকে, যেগুলোর কারণে নতুন করে শ্বাসকষ্ট হয়। আচ্ছা, যার আগে থেকে শ্বাসকষ্ট হয়েছে এটা বাড়ে, অনেকে নিউমোনিয়া হয়। এবং এটাও হয় যে দীর্ঘদিন, বছরের পর বছর এটার যদি এক্সপোজারে থাকে, এই যে ফুসফুস শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে এমনও হতে পারে সে অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যায়। শুধুই কি কবুতর, এটা কিন্তু এমন না, গরু, ছাগল, হাঁস, মুরগি, ককরোচ, সকল ধরনের প্রাণীতেই কিন্তু রিস্ক থাকে। সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে কবুতর, তারপরে সে বিড়াল, খরগোশ, গৃহপালিত জি জি প্রাণী আর কি। আমরা এ নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ নিয়ে। শুকিয়ে যাওয়া রোগের কারণগুলো অনেক কিছু শুনছিলাম এবং দেখছি যে আসলে আমাদের ঘর বলে বা ঘরের বাইরে কোথাও খুব একটা নিরাপদ একটা অবস্থান নেই, তাহলে রোগ তো হচ্ছেই। এবং বিশেষ করে যখন আমরা বায়ু দূষণের একদম শীর্ষ পর্যায়ে একটি দেশ, আমাদের দেশে এই ধরনের সমস্যা অনেক বেশিই হচ্ছে এবং সেটি সব বয়সীদের ক্ষেত্রেই হচ্ছে। তো রোগের কথা যখন আসছে, রোগের জটিলতার কথাও চলে আসে। এই ধরনের রোগীদের সাধারণত কি ধরনের জটিলতা হতে পারে সেই ব্যাপারটা একটু জানতে চাই অধ্যাপক ডাক্তার রহমতুল বারী স্যার আপনার কাছে। হ্যাঁ, প্রথমেই তো আসবে শ্বাসকষ্ট। প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, এন্ডিউরেন্স কমে যাচ্ছে। আমি হয়তো যেটা নর্মালি হাঁটতে পারতাম আমি তা পারছি না, একটু যে পরিশ্রম করতে পারতাম পারছি না, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, হাঁসফাঁস করছি। তো এটা সব ক্ষেত্রে হতে পারে। এছাড়া কাশি তো হতেই পারে, সঙ্গে ইনফেকশন হলে জ্বর টর এগুলোও হতে পারে। তো মূল কথা আমার এন্ডিউরেন্স কমে যাচ্ছে, লাংসের ক্যাপাসিটি, আমার যেটাকে বলা যায় আমার কার্যক্ষমতা, এটা সার্বিকভাবে কার্যক্ষমতা কমে যাবে। অক্সিজেন লাগছে কিনা? অক্সিজেন লাগতে পারে। অক্সিজেনের ক্ষেত্রেও, এক্ষেত্রে অক্সিজেনের একটা কথা বলা দরকার। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখি কি, যখন অক্সিজেন লাগছে তখন অক্সিজেন দিচ্ছি না, আবার যখন লাগছে না তখন দিচ্ছি, এমন ঘটনাও কিন্তু আমি দেখেছি। অক্সিজেন বেশি হওয়াও কিন্তু ক্ষতিকর, এটা মনে রাখতে হবে। আচ্ছা, অক্সিজেন টক্সিসিটির ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে এই ধরনের রোগীর এক সময় অক্সিজেন নির্ভরশীল হয়ে পড়ছে, অক্সিজেন ছাড়া থাকতে পারছে না। সেই অবস্থাটি কেন হয়? মানে এটা হচ্ছে রোগের একটা স্টেজ। প্রথম হয়তো তার চিকিৎসা নিলে তার যে হাইপোক্সিয়া বা অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, সেটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে যে বারবার যে অ্যাটাক হচ্ছে, বারবার যে কাশি, শ্বাসকষ্ট দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এতে হয় কি আমার তার ফুসফুসে মানে অ্যাক্টিভ কর্মক্ষম অ্যালভিওলাই বায়ুথলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে হয় কি সে রেস্টিং অবস্থায়, মানে আমরা তো বলি শ্বাসকষ্ট উঠলে হাসপাতালে ভর্তি হলে অক্সিজেনের মাত্রা কমে যায়, তো একটা পর্যায়ে সে ঘরে বসেই তার সাধারণ স্বাভাবিক অবস্থাতে তার অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে কি হয়, তার অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়, মেশিন কিনতে হয়, মেশিনে কিন্তু যথেষ্ট দাম, সারাক্ষণ অক্সিজেন নিয়ে ঘুরে। এতে কি হয়, মানুষটা বেঁচে আছে ঠিকই, সে কিন্তু কোনো কাজ করতে, সে সারাক্ষণ অক্সিজেন লাগিয়ে আছে, সে কিন্তু কোনো কাজ করতে পারছে না, সে হাঁটা থেকে সে টয়লেটে যেতে পারছে না, তার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, মানে তার জীবনযাত্রার মান কিন্তু খুবই কমে যাচ্ছে। এতে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, সে কিন্তু মানসিকভাবেও ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছে এবং
সে সমাজে কোনো প্রোডাক্টিভ ভূমিকা পালন করতে পারছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, বারবার বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, এবং আস্তে আস্তে কি হয় এরকম মানুষ মানে একজন মানে সবার জন্য একটা বাসা একটা মানে একটা দায়ভার হয়ে যাচ্ছে যে অক্সিজেন ছাড়া তো কোথাও যে বাসার বাইরে বের হতে পারে না, টয়লেটে যেতে অক্সিজেন লাগে, এবং আদার্স বিভিন্ন ইনফেকশন, হাসপাতালে ভর্তি হওয়া, হাসপাতালে খরচ, এগুলো তো আছেই। আচ্ছা, জি অবশ্যই। পরিবার, সমাজ, কোনো ইন্স্যুরেন্স নেই, দেশ সবার ক্ষেত্রেই একটা বোঝা হয়ে যাচ্ছে। জি, তাহলে চিকিৎসা কিভাবে করতে হবে, কিভাবে এই রোগটি থেকে উত্তরণ নিতে হবে? এখানে আমরা দেখতে পেলাম কথার মাধ্যমে যে আসলে চিকিৎসা বলতে কিউরেটিভ ট্রিটমেন্ট যে খুব বেশি কিছু আছে তা কিন্তু না, এখানে প্রিভেনশন ইজ দ্য মাইলস্টোন। আমাদেরকে এগুলো যেসব ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সতর্ক হতে হবে। যেমন পেটসের ক্ষেত্রে সতর্ক হতে হবে, পেটস আমি ব্যবহার যথেষ্ট করতে পারবো কি পারবো না সেটা খেয়াল করতে হবে। জবের ক্ষেত্রে যে জবটা আমার জন্য সুটেবল না সেই জব থেকে বলা খুব সহজ, কিন্তু তার তো পেটের দায়। তো সেক্ষেত্রে কীভাবে কি করা যায়, রিহ্যাবিলিটেট করা যায় সেটা খেয়াল করতে হবে। তাকে এমন কোনো জবে দেওয়া যায় কি না যেখানে তার জন্য রিস্কটা কমে যাবে। বিদেশে যেমন আমরা শুনি প্রোটেক্টিভ বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করতে হবে, মাস্ক পরবে বা অন্য ধরনের প্রোটেকশন নিতে হবে, এই ব্যাপারগুলোকে আমাদের দেশে ফলো করা সম্ভব কিনা? এখনো আমরা অর্থনৈতিকভাবে সেই পরিমাণ স্বাবলম্বী না যে সবার জন্য এটা করে উঠতে পারবো, তবে আমাদের ভিশন এটা থাকতেই হবে। জি অবশ্যই। আমরা এই যে ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগের চিকিৎসার কথা বলছিলাম, চিকিৎসার ক্ষেত্রে বলা হয় এক ধরনের অ্যান্টিফাইব্রেটিক ওষুধ দেওয়া হয়, এটি কি আমাদের দেশে দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, অ্যান্টিফাইব্রোটিক আমরা তো অনেক আগে থেকেই আইএলডিতে আমরা ব্যবহার করছিলাম, যেমন পারফেনিডন, নিনটেরানিব, এগুলো ব্যবহার করছিলাম। তো এগুলো কিন্তু দামের ক্ষেত্রে অনেকটাই দামি ওষুধ, তারপরেও কিন্তু ব্যবহার করেছিলাম, করোনার সময় ব্যবহার করেছি। কিন্তু এর কিছু সাইড এফেক্টও ছিল বা রোগীর টলারেন্স ক্যাপাসিটিও সবসময়ই ছিল না। ইদানিং একটা ওষুধ অলরেডি শোনা যাচ্ছে, ওষুধটার কথা আমাদের দেশে এখনো মনে হয় এসে পৌঁছায়নি। বাজারে এখনো আসেনি, আমাদের এখানে আসেনি। এটা ইউএসএ তে অ্যাপ্রুভড হয়েছে, আমরা যেটা শুনেছিলাম, আশার বাণী শুনেছি অবশ্যই। তারপরেও এটি দামিও একটি ওষুধ বলে আমরা মনে হয় শুনেছি, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। তো আমরা আমাদের দেশের যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে আবার একটু ফেরত আসি। ডাক্তার তানভীর কামাল, আমরা কিছুক্ষণ আগে ব্রঙ্কিকটিসিস নিয়ে অনেক কথা শুনছিলাম, এবং এই ধরনের রোগী সাধারণত আমাদের দেশে ভালোই দেখা যায়, বিশেষ করে যারা একবার যক্ষা আক্রান্ত হয়েছে। তো তাদের ক্ষেত্রে একটি সমস্যা হয় যে তাদের বারবার জ্বর আসে এবং বারবার তাদের এই যে শ্বাসকষ্ট হয়, সংক্রমণ হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আসলে ব্রঙ্কিকটিসিস রোগটা হচ্ছে ফুসফুসে অনেকগুলো ক্ষত তৈরি হয়, বল তৈরি হয়। যেমন আমরা যদি একটা মাঠ কল্পনা করি, একটা বিরাট বড় মাঠ, ধরেন মাঠের মধ্যে কেউ গর্ত খুললো, ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়া মাঠের মধ্যে অনেকগুলো বোমা ফেলে গেল, তো কী হবে, মাঠের মধ্যে অনেকগুলো গর্ত তৈরি হবে। তো বৃষ্টি হলে এই গর্তে পানি জমা হবে, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পুষ তৈরি হবে, তারপরে ওখানে বিভিন্ন ফাঙ্গাস আসবে, আচ্ছা, নতুন করে যক্ষার জীবাণু আসবে। তো ব্রঙ্কিকটিসিস ক্ষেত্রে সেই রকম হচ্ছে, যক্ষা ভালো হয়ে চলে গেছে কিন্তু বুকের ভিতরে অনেকগুলো ক্ষত তৈরি করে গেছে। এই ক্ষততে নতুন করে যক্ষা হইতে পারে, অন্যান্য যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে যারা নিউমোনিয়া করে তারা হইতে পারে, ফাঙ্গাস আসতে পারে, ঠিক আছে, এই ধরনের সমস্যা হতে পারে। তো তারা কি করবে, জ্বর করবে, কাশি করবে, শ্বাসকষ্ট করবে, নিউমোনিয়া করবে। এই যে গর্তগুলোর কথা বললাম, গর্তগুলো আস্তে আস্তে বড় হবে, গর্তের ভিতর পুঁজ জমবে, তো পুঁজ প্রচুর পরিমাণ কফ হিসেবে বের হবে, কফ দীর্ঘদিন জমে থাকলে এটার ভিতরে গন্ধ হয়ে যাবে এবং আরও বেশি পুঁজ জমা হবে, তো সাইকেলটা চলতেই থাকে। তো যখন ইনফেকশন হবে তখন কফ জমা হবে, পুঁজ জমা হবে, জ্বর হবে। তো তখন কি করতে হবে, আমাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কফ পরীক্ষা করতে হবে। কফ পরীক্ষা করে কি জীবাণু আছে, এখানে কি নতুন করে যক্ষা হইলো, যক্ষা হলে আবার যক্ষার ওষুধ শুরু করতে হবে, মানে কফ কালচার করে যদি জীবাণু পাওয়া যায় আমরা ওটার এগেনস্টে 10 দিন 14 দিন অ্যান্টিবায়োটিক দিব, যদি ফাঙ্গাস পাওয়া যায় আমরা ফাঙ্গাসের চিকিৎসা দিব। তো সমস্যা সবসময় থাকবেই। আবার শ্বাসকষ্ট হতে পারে, তখন আমরা ইনহেলার দিব। যেহেতু এই বলগুলো ভালো হয় না, তো রোগীকে সবসময় সতর্ক থাকতে হবে তার যেন কোনো কারণে ভিতরে ইনফেকশন না হয়। জি ধন্যবাদ। আমরা নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগ এবং শুকিয়ে যাওয়ার বিভিন্ন কারণগুলো একটু একটু করে শুনছিলাম, বিভিন্ন কারণে চিকিৎসার কথাও একটু একটু করে জানছিলাম। তো জানতে চাচ্ছিলাম এই যে ব্রঙ্কাইটিস রোগ, সেই রোগের ক্ষেত্রে তো দেখা যায় যে চিকিৎসা নিচ্ছে, তারপর রোগী ভালো হচ্ছে না, আবার তাদের যক্ষা হচ্ছে বা আবার অন্য ধরনের ইনফেকশন হচ্ছে, তাহলে কি করতে হবে? অ্যাকচুয়ালি ব্রঙ্কাইটিস তো ভালো হওয়ার রোগ না। হ্যাঁ, হতে পারে যদি এটা লোকালাইজড থাকে, একটা অল্প ছোট্ট একটু জায়গায় ব্রঙ্কাইটিস আছে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল রিমুভাল অফ দ্যাট, যেমন দুষ্টগরুচ্চে শূন্য ভালো করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে যখন ডিফিউজ থাকে, দুই লাংস জুড়েই হয়, তখন তেমন কিছু করা যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই তার যাতে কফটা জমে না যায়, ইনফেকশনটা না হয়, এই জন্যে কফটাকে বের করার ব্যবস্থা করতে হবে, দরকার হলে পোস্টারাল ড্রেনেজ করতে হবে। আর পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ, যেটা আমাদের দেশে প্রচুর আমরা পাচ্ছি, এটা ডেমিয়ান ফাউন্ডেশনও মনে আমাদের সঙ্গে সরকারের সঙ্গে যৌথভাবে করে এটা নিয়ে কাজ করছে। তা এটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত যেন এই পেশেন্টগুলোকে আমরা যথার্থভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা কন্টিনিউ করতে পারি, তাদের সাপোর্টটা দিতে পারি, রিহ্যাবিলিটেট করতে পারি। কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে এটা নিয়ে সরকারিভাবে চিন্তা করে নতুন কিছু করা যায় কিনা, কোনো গ্রুপ ক্লাব ফর্ম করা যায় কিনা, এগুলো করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তো একটা ভূমিকা আছে। অবশ্যই বাংলাদেশ লাং ফাউন্ডেশন এ নিয়ে অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা পালন করছে, অত্যন্ত শক্তিশালী। সারা বাংলাদেশ ব্যাপী এটা নিয়ে কিন্তু প্রচার আমরা করছি, সব জায়গায়, প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে, আমরা মেডিকেল কলেজগুলি তো করছি, ইভেন প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালে এটা নিয়ে আমরা কিন্তু প্রচার প্রসারণা চালাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা এই যে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার তানভীর কামাল ফাহিম, আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের যারা রোগীরা আছে তাদেরকে তাহলে কি করতে হবে? প্রতিরোধের কথা শুনছিলাম, প্রতিরোধের জন্য আসলে কি করণীয়? আমাদের রোগীদেরকে যেটা করতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকতে হলে আমাদের বেশ কিছু উপায় বা নিয়ম মেনে চলতে হবে। যেমন সবার আগে রোগী যদি ধূমপায়ী হয়ে থাকে, ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান আমাদের যে শুকিয়ে যাওয়া বলেন, ব্রঙ্কাইটিস বলেন, পুঁজ বলেন, সব কিছু সে ওভারঅল আমাদের ফুসফুসের ক্ষমতাকে নষ্ট করে ফেলে। ধুলা বালি, বায়ু দূষণ, এগুলো থেকে তাকে দূরে থাকতে হবে। বায়ু দূষণের কাছে সে লাকড়ির চুলা বলেন অথবা ইট ভাটার কালো ধোঁয়া বলেন, কাছে যাওয়া যাবে না, মানে অ্যাভয়েডেন্স অফ দ্য সোর্স। তারপর হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। যেমন ধরুন ব্রঙ্কাইটিস জনিত শ্বাসকষ্ট, এটা চিকিৎসা দিয়ে আমরা ইনহেলার, হ্যাঁ, রুগীকে যদি ইনহেলার দিয়ে থাকে তাহলে ইনহেলারটা তাকে নিতে হবে, সে যদি না নেয় তার শ্বাসকষ্ট বাড়বে। আবার ধরুন অজানা কারণে যেটা বলছে ফুসফুস শুকিয়ে যায়, তো সেগুলোর চিকিৎসা দিয়ে আমরা অ্যান্টিফাইব্রোটিক, যদিও খুব কস্টলি, কিন্তু ওই অ্যান্টিফাইব্রোটিক ওষুধটাই একমাত্র অনুমোদিত ওষুধ যেটা এই শুকিয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে। রোগীকে ওষুধটা কন্টিনিউ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এক এক ধরনের ওষুধ। রোগীকে তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। চিকিৎসকের সাথে কথা না বলে এগুলো বন্ধ করা ঠিক হবে না। রোগীকে টিকা নিতে হবে, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা টিকা এই ধরনের শুকিয়ে যাওয়া রোগীদেরকে খারাপ হওয়া থেকে রক্ষা করে, বারবার হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু হারও কমিয়েও দেয়। তাদেরকে রিহ্যাবিলিটেশনে আসতে হবে, অর্থাৎ কিভাবে শ্বাসের ব্যায়াম, সাধারণ হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, শ্বাসের ব্যায়াম করে ভালো থাকা যায়, শরীরকে সুস্থ রাখা যায়, এগুলো শিখতে হবে, মেনে চলতে হবে। যদি শেখাটা আমাদের দায়িত্ব। বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন লাগতে হবে কিছু, যেমন মনে করেন এই ধরনের রোগীদেরকে আমরা প্রোটিনজাত খাবার বেশি করে খান, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কম খেতে, প্রতিদিন অল্প কিছু সময় হলেও হাঁটা চলা করুন, শ্বাসের ব্যায়াম করুন। কি ধরনের টেকনিক ফলো করলে শ্বাসকষ্ট কমানো যায়, যেমন আমরা রোগীদেরকে বলি শ্বাসকষ্ট উঠলে বসে শ্বাস নিন। এই ধরনের নিয়মগুলো আপনার ডক্টরের কাছ থেকে জেনে নিন। কোন ধরনের পরিবেশ আপনার জন্য ভালো, খোলামেলা পরিবেশ, বদ্ধ পরিবেশ রোগীর জন্য ক্ষতিকর। নিজের রোগ সম্পর্কে জানুন, নিজের সম্পর্কে জানুন, কিভাবে ভালো থাকা যায় সেটি সম্পর্কে জানুন। আপনি যখন এই নিয়মকানুনগুলো মেনে চলবেন, চিকিৎসা পাশাপাশি সকল ভালো থাকার নিয়মকানুন, লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট রিহ্যাবিলিটেশন, ভ্যাকসিনেশন, সবগুলো মেনে চলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকলেই রোগীর পক্ষে ভালো থাকা সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, একদম শেষ পর্যায়ে যদি আমরা চলে এসেছি, চিকিৎসার মাধ্যমে কি সম্পূর্ণ সুস্থ হওয়ার কোনো উপায় আছে কিনা? আমি আপনাকে আবার বলেছি, শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন ব্রঙ্কাইটিস, সেটা ভালো হবে না। অজানা কারণে যে ডিপিএলডি, এটার 200টা টাইপ আছে।
তার মধ্যে সবচেয়ে কমন যেটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এটা কখনো ভালো হবে না। কিন্তু আদার কিছু রোগ আছে যাদেরকে বলে এনএসআইপি প্যাটার্ন। হ্যাঁ, এনএসআইপি প্যাটার্নগুলো সাধারণত ভালো হয়, বা বাত রোগের কারণে যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো সাধারণত ভালো হয় না, কিন্তু ওষুধ খেলে কন্ট্রোলে থাকে। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে যে অকুপেশনাল, অর্থাৎ আমার চাকরি বা আমার পেশাজনিত, যেমন মানে এগুলো তার মানে আপনার রোগীকে বুঝিয়ে দিলে রোগী এটা বুঝতে হবে এবং সেভাবে প্রাথমিক তার পর্যায়ে জীবনযাপন থাকলে পদ্ধতি ভালো হওয়া সম্ভব, কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যদি এটার সংস্পর্শে থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমরা চ্যালেঞ্জগুলো পাচ্ছি বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগের ক্ষেত্রে, এইগুলোর মোকাবেলার জন্য আমাদের সরকারের উদ্দেশ্যে এবং আমাদের জনগণের উদ্দেশ্যে কোনো মন্তব্য আপনার আছে কিনা একদম সংক্ষেপে শুনে নিতে চাই। হ্যাঁ, অবশ্যই। তার কারণ হলো সরকার তো জনগণের, তাই জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব তো সরকারেরই। অনেক কিছুই আছে যেখানে সরকারের ভূমিকাটা দরকার, আর সবচেয়ে বড় কথা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। এক্ষেত্রে আমাদের হেলথ সেক্টরে ফান্ডিং একটা বড় ব্যাপার, ফান্ডিং দরকার আছে। আমাদের বিভিন্ন উদ্যোগ নেওয়ার দরকার আছে, বিভিন্ন একেবারে গ্রামগঞ্জ পর্যায়ে এই রোগগুলো কিভাবে চিকিৎসা সম্ভব এগুলো সরকার ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা এ ব্যাপারে হেল্প করতে পারবো, লাং ফাউন্ডেশন থেকে আমরা কিন্তু হেল্প করছিও, কিন্তু মূল ভূমিকা তো সরকারকেই নিতে হবে। অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।